তৃণমূল কংগ্রেসের 3 রাজ্যসভার সাংসদ রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন, আর তারপর তারা তৃণমূল কংগ্রেস থেকে এসে বিজেপিতে যোগদান করলেন। বিজেপি তাদের রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ করলে তাতে জলজল করছে সেই 3 জনের নাম, অর্থাৎ ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। এখন মুশকিলটা হচ্ছে যে অনেকেই এটা নিয়ে ইতিমধ্যেই নীতি কথা ওড়াতে শুরু করেছেন। তাহলে কি করে বিজেপি বলছে যে তৃণমূলদের ঢুকতে দেবে না, আবার সেই ভালো তৃণমূল খারাপ তৃণমূল বিতর্ক। দেখুন, এই ব্যাপারটা নিয়ে এই বিতর্কটা, সত্যি কথা বলতে কি, বিতর্ক যদি কেউ করতে চায় করতেই পারে, কিন্তু একটু তলিয়ে ভাবলেই দেখবেন যে এর কোনো অবকাশ নেই। যে 3 জন পদত্যাগ করেছিলেন রাজ্যসভা থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ, তারা এই শর্তেই পদত্যাগ করেছিলেন যে বিজেপি তাদের নিজেদের দলভুক্ত করবে এবং তারা বিজেপির টিকিটে রাজ্যসভায় ফেরত আসবেন। একদম এই আন্ডারস্ট্যান্ডিংয়ের পরেই তারা পদত্যাগ করেছিলেন। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের লোকসভার যে 20 জন সাংসদ যারা একসঙ্গে তৃণমূল কংগ্রেস ছেড়ে এই সিটিজেন পার্টিতে চলে গিয়েছেন, তাদের সঙ্গেও বিজেপির হাইকমান্ডের সমঝোতা হওয়ার পরেই তারা এটা করেছেন। আর সমঝোতা হওয়ার পরে করেছেন, আপনারা তো সবাই জানেন, শতাব্দী রায়ের বাড়িতে বৈঠক, কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে, ভূপেন যাদবের বাড়িতে বৈঠক, এগুলোর মধ্যে তো কোনো লুকোছাপা ছিল না। দেখুন, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সংসদে বিজেপি শেষ লোকসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পর খুব স্বস্তিজনক অবস্থায় ছিল না, এবং যেহেতু বিরোধী সাংসদরা 2 হাউসেই যথেষ্ট ছিলেন সংখ্যায়, সাংবিধানিক বিল, সংবিধান যেখানে পরিবর্তন করতে হবে, এই ধরনের বিল যদি সংসদে পাশ করাতে হয়, যে পরিমাণ মেজরিটি থাকা দরকার বিজেপির তা কোনো কক্ষেই নেই, যার ফলে এপ্রিল মাসে ওই ডিলিমিটেশন বিল ফেরত চলে গিয়েছে, পাশ করাতে পারেনি বিজেপি। কিন্তু বিজেপি মরিয়া ডিলিমিটেশন বিল তারা সংসদে পাশ করাবে, হয়তো আগামী বাদল অধিবেশনে আবার সেই বিল আসবে। ফলে বিজেপিকে সংসদে নিজেদের সাংসদ সংখ্যা বাড়াতেই হবে, লোকসভাতেও এবং রাজ্যসভাতেও। ফলে যেরকম আমরা পশ্চিমবঙ্গের খবর রাখি বেশি, তাই পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদরা কিভাবে ভোল পাল্টালেন তাই নিয়ে আলোচনা করছি, কিন্তু মহারাষ্ট্রের যারা খবর রাখেন তারা জানেন যে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের দলের থেকে সাংসদরা গিয়ে ভিড়েছেন আবার একনাথ সিন্ডের দলে। তারা সরাসরি বিজেপিতে যাননি, কিন্তু বিজেপি মুখী শিবসেনা, যারা অ্যাকচুয়ালি এখন শিবসেনার সিম্বল ব্যবহার করে, সেই দলে গিয়ে ভিড়েছেন। যারা পাঞ্জাবের রাজনীতির খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন রাঘব চাড্ডা এবং একাধিক সাংসদ সেখানে আপ ছেড়ে গিয়ে বিজেপিতে ভিড়েছেন। বিজেপি খেলাটা খেলছে তাদের সাংসদ সংখ্যা বাড়ানোর জন্য, যাতে আগামীতে যখন তারা আবার ডিলিমিটেশন বিলটা সংসদে নিয়ে আসবে তখন সেটাকে বিরোধীরা ঠেকাতে না পারে। কংগ্রেস এই যে ইন্ডিয়া মঞ্চটা হয়েছিল, এখানে সবাইকে রাখার চেষ্টা করেছে, কিন্তু সব রিজিওনাল দলকে একটা পার্টিকুলার জায়গায় এনে একমত করে রাখা খুব টাফ, ভেরি ভেরি টাফ। প্রত্যেকের নিজস্ব ইকুয়েশন আছে এবং কংগ্রেসেরও নিজস্ব ইকুয়েশন আছে, যার ফলে আপনারা দেখলেন তামিলনাড়ুতে শেষ পর্যন্ত গিয়ে বিজয়কে কংগ্রেস সমর্থন করলো, মুখ ভার হয়ে গেল ইন্ডিয়া জোটের অন্যতম একজন নেতার। এই যে স্ট্যালিন সরে গেলেন, কেজরিওয়াল সরে গেলেন, ইন্ডিয়া মঞ্চটাকে এক জায়গায় রাখার জন্য হিমশিম খেয়েছে কংগ্রেস। এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের, মানে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের যে অবস্থা, তাতে কংগ্রেস অনেক স্বস্তিজনক অবস্থায় আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো কন্ডিশনে এখন কংগ্রেসেরই হাত ধরবে। আরে তৃণমূল কংগ্রেসের বাঁচাকুচা সাংসদরা সংসদে কাদের সঙ্গে কথা বলবেন, কাদের সঙ্গে বেশি মিশবেন, বা যে সমস্ত সংসদীয় কাজকর্ম আছে সেগুলো করবেন, এখন কংগ্রেসেরই হাত ধরতে হবে। আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদের আজকে একটা বড় খবর দিই। আজকে যারা 3 জন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদকে এবার বিজেপির টিকিটে রাজ্যসভায় লড়তে দেখে আলোচনা করছেন, তারা কালকে আরও অবাক হবেন যদি ওই কাকুলি ঘোষ দস্তিদার বা শতাব্দী রায়কে কেন্দ্রীয় মন্ত্রিসভায় দেখেন। আগের থেকেই আমি আপনাদের বলে রাখছি, অবাক হবেন না, এই সম্ভাবনা যথেষ্ট। আগামী 1 সপ্তাহের মধ্যে এরকম কিছু ঘটলে অবাক হওয়ার কোনো কারণ নেই। কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটা বড় ধরনের রদবদল হবে।
11 তারিখে ফিরছেন প্রধানমন্ত্রী বিদেশ সফর সেরে, আর 20 তারিখ থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। বাদল অধিবেশনের আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় রদবদল হচ্ছে। এই মুহূর্তে রাজধানীর রাজনৈতিক অন্দরমহলে এ নিয়ে জোর চর্চা চলছে। আর এই যে বদলটা হচ্ছে না, বদলটা কিন্তু খুব ছোটখাটো নয়, অনেক বড় বড় মুখ, বড় বড় তারকা, তারা কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরবেন। আবার যারা আসবেন তাদের মধ্যেও বেশ কিছু বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য থাকবে। আমি আপনাদের প্রথমেই যেগুলো বলতে শুরু করবো, আপনারা চমকে যেতে পারেন যারা অতটাও রাজধানীর রাজনীতির খবরাখবর রাখেন না, কিন্তু সব থেকে বড় চমকের বিষয়টা আমি সব থেকে শেষে বলবো। প্রথমেই বলি, বড় মুখ কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে কারা সরে যেতে পারেন। অনেকগুলো বড় মুখ, নির্মলা সীতারামন, নীতিন গডকরি, হরদীপ সিং পুরী, এমনকি অশ্বিনী বৈষ্ণব। আচ্ছা, আমি দপ্তর ধরেই আপনাদের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করি। নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছেন, এরকম একটা জল্পনা এই মুহূর্তে দিল্লির অলিন্দে, ক্ষমতার অলিন্দে ভালো রকম আলোচনা হচ্ছে। নির্মলা সীতারামন হয়তো দক্ষিণের রাজনীতিতে ফিরে যাবেন। বিজেপি তাদের সংগঠনে, দক্ষিণ ভারতের সংগঠনে নির্মলা সীতারামনকে বড় কোনো দায়িত্ব দিয়ে নিয়ে যাবে, কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ তিনি ছেড়ে যাবেন। এবার সেখানে কে আসবেন সেটাও একটা অন্যতম আলোচনার বিষয়। খুব বেশি শোনা যাচ্ছে ডক্টর শক্তিকান্ত দাসের নাম, যিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর শক্তিকান্ত দাস, তিনি মন্ত্রিসভায় এসে যদি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর চেয়ারে বসেন তাহলে খুব অবাক হওয়ার কিছু নেই। এটা নিয়েই সব থেকে বেশি জল্পনা চলছে, যদিও আরেকটি খুব ইন্টারেস্টিং নাম এই বিষয়ে আলোচনায় রয়েছে, সেই নামটা হলো পীযূষ গোয়েল। অন্যদিকে পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, তিনি তার দায়িত্ব ছেড়ে যেতে পারেন শারীরিক কারণে, এরকমও শোনা যাচ্ছে। আবার অন্য কিছু কারণের জল্পনাও চলছে। এই যে ইথানল কন্ট্রোভার্সি হচ্ছে না, পেট্রোলে ইথানল মেশানোর বিষয়টা, নীতিন গডকরি এর অন্যতম বড় কারিগর। এই মত সব থেকে বেশি ওনার ছিল, কিন্তু উনি বিতর্কে পড়েছেন কারণ ওনার দুই ছেলেই এই ইথানল কোম্পানির কর্ণধার। ফলে এরকম একটা বিতর্ক নীতিন গডকরিকে ঘিরে তৈরি হওয়ার ফলে নীতিন গডকরি হয়তো দপ্তর ছেড়ে সরে যেতে পারেন, মন্ত্রিসভাতেও নাও থাকতে পারেন। তবে তিনি নিশ্চয়ই সঠিক পুনর্বাসন পাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিজেপি তাকে ওখান থেকে সরিয়ে কোনো বড় দায়িত্বই দেবে। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীও ইথানল কন্ট্রোভার্সিতে এই মুহূর্তে রয়েছেন। হরদীপ সিংকেও তার দপ্তর থেকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা মারাত্মক। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, এই নিট বিতর্কের পরে ধর্মেন্দ্র প্রধান তার দায়িত্বে হয়তো বাদল অধিবেশনের আগেই সরবেন। তার কারণ, এই বাদল অধিবেশনে নিট বিতর্কটা নিয়ে বিরোধীরা হইচই শুরু করতে পারে, কোশ্চেন ফাঁস বিতর্ক। তো সেইখানে সব থেকে বড় দাবি এটাই থাকার কথা যে শিক্ষামন্ত্রীকে সরাও। ইতিমধ্যেই কংগ্রেস এই দাবি তুলতে শুরু করেছে। শুধু কংগ্রেস না, বিজেপি বিরোধী অনেক দলই এ নিয়ে তাদের মতামত জানিয়েছে। ফলে বাদল অধিবেশনে এটা নিয়ে যাতে পার্লামেন্টের ফ্লোরে বেশি আলোচনা না হয় বা এই দাবি নিয়ে হইচই না করে বিরোধীরা, সে রাস্তা আগেই বন্ধ করতে হয়তো নরেন্দ্র মোদী, অমিত শাহ শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দিতে যাবেন। রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রক ছাড়ছেন বলে একটা জল্পনা চলছে, কিন্তু রাজনাথ সিংকে পরবর্তীতে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি পদে প্রার্থী করতে পারে বিজেপি, এরকম একটা জল্পনা আছে। কারণ দ্রৌপদী মুর্মুর টার্ম প্রায় শেষ হতে চলেছে। ফলে রাজনাথ সিংকে প্রতিরক্ষা দপ্তর থেকে সরানো হবে এবং পরবর্তীতে তাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হবে, এই আলোচনা শুনেছি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তার ভবিষ্যৎ দোদুল্যমান, যদিও এখানে বিরুদ্ধ মত আছে। কেউ কেউ বলছেন না, রেলমন্ত্রীর পদে অশ্বিনী থাকবেন, কেউ বলছেন থাকবেন না। যেটা বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে, নরেন্দ্র মোদী এবং অমিত শাহর জুটিতেই গোটা বিষয়টি নিয়ন্ত্রিত হলেও আগামী দিনে অমিত শাহর প্রভাব আরও বাড়তে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। অমিত শাহর ঘনিষ্ঠ লোকেরা বেশি গুরুত্ব পেতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। দেখুন, একটা বড় কারণ দেখানো হচ্ছে মন্ত্রিসভার গড় বয়স কমাতে চাইছে বিজেপি। সেই জন্য যারা 65 বেরিয়েছেন এরকম অনেককেই সরানো হবে। কিছু
এক্সেপশন থাকবে, ব্যতিক্রম থাকবে, কিন্তু বেশিরভাগ যারা 65 পেরিয়ে গেছেন তাদেরকে মন্ত্রিত্ব থেকে সরানো হবে। যাদের নেওয়া হবে তাদের অল্প বয়স, চেষ্টা করা হচ্ছে যাতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় গড় বয়স 46-এর মধ্যে থাকে, এরকম একটা বার্তা বিজেপির পক্ষ থেকে দেওয়ার চেষ্টা চলেছে। আর মন্ত্রিসভায় নতুন যারা ঢুকছেন তাদের সম্পর্কে এক কথায় বলা যায় সবথেকে বেশি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন বিভিন্ন রাজ্যের যে রিজিওনাল দলগুলো আছে, শক্তিশালী রিজিওনাল দলগুলো আছে, সেগুলো ছেড়ে চলে এসেছেন বিজেপিতে। যেমন পাঞ্জাবে যারা আপ ছেড়ে চলে এসেছেন বিজেপিতে, যেমন মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবির ছেড়ে যারা চলে এসেছেন একনাথ সিন্ধের শিবিরে, যেমন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ছেড়ে যারা এনডিএ শিবিরে এসেছেন, হয় একটা অন্য পার্টির মাধ্যমে, সিটিজেন পার্টির মাধ্যমে, অথবা একদম সরাসরি এই 3 সাংসদের মতো পদত্যাগ করে বিজেপির টিকিটে সাংসদ হয়। এদের মধ্যে একটা উল্লেখযোগ্য নাম আপনাদের জানাই, রাঘব চাড্ডা। রাঘব চাড্ডা কেন্দ্রীয় মন্ত্রিসভায় আসছেন এরকম একটা জল্পনা রয়েছে। জল্পনা নয়, অনেক বড় সম্ভাবনা বলা হচ্ছে। এমনকি শিক্ষামন্ত্রীর জায়গায়ও রাঘবকে ভাবা হচ্ছে এরকম শোনা যাচ্ছে। কারণ রাঘব বিদেশে শিক্ষিত এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে রাঘবের কিছু নিজস্ব চিন্তাভাবনা আছে। নরেন্দ্র মোদী শোনা যাচ্ছে আগামী শিক্ষামন্ত্রী হিসেবে রাঘব চাড্ডাকে ইতিমধ্যেই গ্রিন সিগন্যাল দিয়েছেন, এরকম একটা খবর আছে, যদিও এগুলো ফাইনালি বোঝা যাবে ক্যাবিনেট রিসাফল অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে। রাঘব পাঞ্জাবে আপ ছেড়ে এসেছেন বিজেপিতে। মহারাষ্ট্রে সেরকমই যারা ছেড়ে এলেন উদ্ধব ঠাকরের শিবির, একনাথ সিন্ধের শিবিরে এসে যোগ দিলেন, তাদেরকে এই এনডিএ শিবিরে নিয়ে আসার পেছনে অন্যতম বড় কারিগর শ্রীকান্ত সিংহে, যিনি একনাথ সিন্ধের ছেলে। শ্রীকান্ত সিংহের নাম শোনা যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনি আসছেন। বাংলা থেকে শ্রমিক ভট্টাচার্য, যদিও শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি থাকতে চান, তিনি ইতিমধ্যেই দিল্লিকে জানিয়েছেন তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় যেতে আগ্রহী নন। ফলে শ্রমিক ভট্টাচার্যর ইচ্ছাকে গুরুত্ব দিয়ে তাকে রাজ্য বিজেপির সভাপতি হিসেবেই রেখে দেওয়া হবে, নাকি শেষ পর্যন্ত তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্তর্ভুক্ত করে দিল্লির রাজনীতিতে নিয়ে যাওয়া হবে। কারণ এখানে একটা, আপনাদের আগে আমি ইঙ্গিত দিয়েছি, একটা কনফ্লিক্ট এর গন্ধ পাওয়া যাচ্ছে বাংলায়। শ্রমিক ভট্টাচার্য যদি দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে চলে যান, তাহলে এখানে অন্য কেউ, সে নিয়ে আমি পরে আপনাদের সঙ্গে আলোচনা করব, রাজ্য বিজেপির সভাপতি পদে অন্য কোনো নাম তো সেক্ষেত্রে নিশ্চয়ই আসবে। এবং শ্রমিক ভট্টাচার্যকে যদি এখানে রেখে দেওয়া হয়, তাহলে শ্রমিক ভট্টাচার্য না গেলেও কনসিডারেশনে আছেন যারা এই তৃণমূল কংগ্রেস ছেড়ে এনডিএ শিবিরে এসেছেন, সেই সমস্ত সাংসদদের মধ্যে কেউ না কেউ, এমনকি শ্রমিক ভট্টাচার্য গেলেও তাদের মধ্যে কেউ না কেউ অন্তত কেন্দ্রীয় উপমন্ত্রীর পদে যেতে পারেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা হতে পারে দিলীপ ঘোষেরও, এরকম একটা আলোচনাও আমি শুনেছি বিশেষ সূত্র মারফত। অন্যদিকে সুকান্ত মজুমদার, যিনি এই মুহূর্তে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি হয়তো পূর্ণমন্ত্রীর মর্যাদা পেতে পারেন, কোনো দপ্তরের দায়িত্ব পেতে পারেন, এরকম আলোচনা এই মুহূর্তে দিল্লির রাজনীতিতে রয়েছে। এবার আসি সব থেকে বড় চমকদার প্রশ্নে, আমি যেটা বলছিলাম আপনাদের, কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল খুব নতুন ব্যাপার নয়। এবারে রদবদল একটু বড় হচ্ছে, তাতে অনেক বড় বড় নাম প্রভাবিত হচ্ছে। এটা যেরকম সত্যি, তেমনি বিজেপিতেও কিন্তু এই ধরনের ঘটনা খুব নতুন নয়। এই যে ধর্মেন্দ্র প্রধান, যাকে শিক্ষা মন্ত্রক থেকে সরানো হবে, বিজেপি কিন্তু সরাসরি বলবে না যে নিট বিতর্কের জন্য তাকে শিক্ষা মন্ত্রক থেকে সরানো হচ্ছে, এবং এটার জন্য যে ধর্মেন্দ্র প্রধানের গুরুত্ব দল কোনোভাবে কমাচ্ছে না, এটা বোঝানোর জন্য এরকম একটা আলোচনা আছে। এরকম হতেই পারে তিনি এসে উড়িষ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন। ধর্মেন্দ্র প্রধানকে উড়িষ্যাতে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নিয়ে আসতে পারে, কারণ উড়িষ্যাতেও একটা নেতৃত্বে, অন্তত প্রশাসনিক নেতৃত্বে বদলের কথা দলের অন্দরে আলোচনা হচ্ছে। কিন্তু সব থেকে বড় যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে দিল্লির রাজনীতি সব থেকে বেশি, আমি বলবো সেখানে পিএনপিসি চলছে, সেটা হচ্ছে অমিত শাহ কি উপপ্রধানমন্ত্রী হচ্ছেন। অনেক দিন পর আবার দিল্লির রাজনীতিতে বিজেপির কেন্দ্রীয় ক্যাবিনেটে উপপ্রধানমন্ত্রী পদ সামনে আসছে। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যথেষ্ট শক্তিশালী, এবং
আগামীতে তার গুরুত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আরও কিছু কিছু সঙ্গে অতিরিক্ত দায়িত্ব তার সঙ্গে যোগ হয়ে তাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সরাসরি উপপ্রধানমন্ত্রী হিসেবে একটা পদ তৈরি করে তাকে উপপ্রধানমন্ত্রী করা হবে কি না, এইটা এই মুহূর্তে দিল্লির রাজনীতিতে সবথেকে জল্পিত, সবথেকে আলোচিত বিষয়, যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি ভারতের আবার উপপ্রধানমন্ত্রী এবং এক্ষেত্রে উপপ্রধানমন্ত্রী হিসেবে অমিত শাহর নাম ঘোষণা হতে পারে আগামী এক সপ্তাহের মধ্যে, ইভেন বিফোর দি মনসুন সেশন অফ অ্যাসেম্বলি। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক, আমি রাজ্য রাজনীতির যেটুকু খোঁজ খবর পেয়েছি, 29 সালে পরবর্তী সংসদীয় নির্বাচন এবং সেই সংসদীয় নির্বাচনে নরেন্দ্র মোদী নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি তিনি সরবেন, সেক্ষেত্রে তার উত্তরসূরির প্রশ্ন আসবে। যদি অমিত শাহ উপপ্রধানমন্ত্রী হনও, তাহলেও বিজেপির অন্দরমহলে, যদি এখনো খানিকটা সময় আছে, তাই এ নিয়ে আলোচনাই হচ্ছে, আলোচনায় কিন্তু নরেন্দ্র মোদীর সাকসেসর, নরেন্দ্র মোদীর পরবর্তী নাম হিসেবে অমিত শাহ নন, অনেক বেশি গুরুত্ব পাচ্ছেন যোগী আদিত্যনাথ। কিন্তু তার আগে যোগীকে একটা কাজ অবশ্যই করতে হবে। আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, আগামী বছর পাঞ্জাবেও বিধানসভা নির্বাচন আছে। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে আবার নিজেকে প্রমাণ করতে হবে এবং যদি যোগী আদিত্যনাথ উল্লেখযোগ্য সাফল্য উত্তরপ্রদেশ নির্বাচনে আবার পান, তাহলে নিঃসন্দেহে অমিত শাহ নয়, যোগী আদিত্যনাথের নাম পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে, অর্থাৎ নরেন্দ্র মোদীর সাকসেসর হিসেবে অনেক বেশি গুরুত্ব পাবে যোগী আদিত্যনাথের নাম। সবশেষে বলি, আগামী বাদল অধিবেশন সম্পর্কে যেটুকু আমি জানতে পারছি, আমার কৌতূহল ছিল কালীঘাটপন্থী যে তৃণমূল কংগ্রেস, তাদের ভূমিকা। তারা ইতিমধ্যেই নানাভাবে, শুধু কংগ্রেস নয়, ইন্ডিয়া মঞ্চে আর যারা আছেন তাদের সঙ্গে ফোনাফুনি শুরু করেছেন। কিন্তু তাদের একটাই অসুবিধা হবে, এই মুহূর্তে কংগ্রেস যা বলবে সেটাতেই হ্যাঁ বলতে হবে তৃণমূল কংগ্রেসকে। ফ্লোর কোঅর্ডিনেশন বলুন, কোন ইস্যু গিয়ে পার্লামেন্টের ফ্লোরে তোলা হবে, সেখানে তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি এখানে তাদের সাংসদদের ভাঙিয়ে নিয়েছে, বিজেপি এখানে তাদের কর্মীদের রাস্তায় মারছে, ডিম ছোড়া হচ্ছে, বিজেপি এখানে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখে দিয়েছে। তারা কিন্তু এই সব বিষয় নিয়ে, এবং এমনকি পুলিশ প্রশাসনের ব্যবহার, উত্তরপ্রদেশের ধাঁচে পুলিশিং এখানে চলে আসছে, এই সমস্ত বিষয় পার্লামেন্টের ফ্লোরে তোলার জন্য আদৌ কতটা সুযোগ এই কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস পাবে সে ব্যাপারে সন্দেহ আছে। বরং পার্লামেন্টের ফ্লোরে কংগ্রেসের দাবি অনুযায়ী নিট বিতর্ক, ইথানল বিতর্ক হয়তো বেশি জায়গা পেতে পারে।